আপনি যদি এই অডিও বুকের শুধু প্রথম ৩ মিনিটও মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যারা বারবার টাকা, সাকসেস আর অপরচুনিটি পেয়ে যায় তারা ভাগ্যের উপর ভরসা করে না, তারা নিজের রিয়ালিটি নিজেরাই ডিজাইন করে। একবার কল্পনা করুন, আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা একই সময়, একই পরিশ্রম আর একই রিসোর্সেস ব্যবহার করেও অ্যাভারেজ জীবন কাটায়। আবার কিছু মানুষ একদম অর্ডিনারি হয়েও পুরো পৃথিবী জয় করে ফেলে। কেন? কারণ তারা রিচ উইদাউট লাক মাইন্ডসেট গ্রহণ করেছে। এমন একটা মাইন্ডসেট যা আপনাকে লাক প্রুফ, অপরচুনিটি রেডি এবং আনস্টপেবল বানিয়ে দেয়। একটা গল্প শুনুন। ২ বন্ধু মিলে বিজনেস শুরু করল। প্রথমজন প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু কোনো প্ল্যান করত না, কোনো মেথড ফলো করত না। দ্বিতীয়জন তুলনামূলক কম পরিশ্রম করত, কিন্তু প্রতিটি স্টেপ ইন্টেলিজেন্টভাবে ডিজাইন করত। ৩ বছর পর দুজনের রিসোর্সেস একই ছিল, কানেকশনস একই ছিল, এফার্টও প্রায় সমান ছিল। কিন্তু যে ছেলেটা ডিজাইন করে কাজ করেছিল সে ইতোমধ্যেই মিলিয়নেয়ার হয়ে গেছে। কেন? কারণ সে স্কিলস, হ্যাবিটস এবং স্ট্র্যাটেজিকে লাকের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। আজ আমি আপনাকে সেই সিক্রেটগুলো জানাতে যাচ্ছি যেগুলো সাধারণত কোথাও পড়তে বা শুনতে পাওয়া যায় না। কিভাবে নিজের মাইন্ড, হ্যাবিটস এবং অ্যাকশনস এমনভাবে পরিবর্তন করবেন যাতে টাকা, সাকসেস এবং অপরচুনিটিস নিজেরাই আপনার দিকে আসতে শুরু করে। এটা শুধু থিওরি নয়, এটা সায়েন্স, সাইকোলজি এবং রিয়েল লাইফ স্টোরির ওপর ভিত্তি করে তৈরি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি চান আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করুক, নাকি আপনি নিজেই নিজের ভবিষ্যতের আর্কিটেক্ট হতে চান? যদি আপনার উত্তর হয় এবার আমার পালা, তাহলে কমেন্টে লিখে ফেলুন। মাত্র 2টো শব্দ, কিন্তু এই 2টো শব্দই হতে পারে আপনার নতুন জার্নির শুরু। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে বুক বাজে স্বাগতম। আজকের এই অসাধারণ এবং পাওয়ারফুল বুক সামারিতে আমরা মোট 7টি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। প্রতিটি অংশ আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুরো অডিও বুক সামারি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। চলুন, আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে সরাসরি প্রথম অংশে চলে যাই। তার আগে যদি আপনার কাছে ইয়ারফোন বা হেডফোন থাকে তাহলে ব্যবহার করতে পারেন। এতে আপনার মনোযোগ অডিও বুকের উপর আরও ভালোভাবে ধরে রাখতে পারবেন। ভাগ্যের মিথ। আসলে খেলাটা মাইন্ডসেটের। কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ কোনো বিশেষ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়াই, কোনো সাপোর্ট ছাড়াই, এমনকি লাক ছাড়াও জীবনে অনেক দূরে গিয়ে যায়? অন্যদিকে কিছু মানুষের কাছে সুযোগ আছে, টাকা আছে, কানেকশন আছে, তবুও তারা একই জায়গায় থেকে যায়। আসলে পার্থক্যটা ভাগ্যে নয়, পার্থক্যটা চিন্তার সফটওয়্যারে। অনেক মানুষ বিশ্বাস করে সাকসেস হলো লাকি অ্যাক্সিডেন্ট, কিন্তু সত্যিটা হলো লাক কখনো অ্যাক্সিডেন্ট নয়। এটা প্রেপারেশন, কনসিস্টেন্সি এবং সঠিক টাইমিংয়ের ফলাফল। মানুষ বলে ওর তো ভাগ্য খুলে গেছে, কিন্তু কেউ দেখে না সে কতবার পড়ে গেছে, কত রাত একা বসে কেঁদেছে, কিংবা কতবার নিজের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। অনেকে লাককে বাইরে খোঁজে, কিন্তু আসল লাক লুকিয়ে থাকে আপনার হ্যাবিটস, মাইন্ডসেট এবং ডেইলি ডিসিশনসের ভেতরে। একটা পুরনো কথা আছে, যে নিজের ভাগ্যকে দোষ দেয় সে আসলে নিজের পরিশ্রম থেকে পালাচ্ছে। এবং এখানেই পার্থক্য তৈরি হয় লাকি দেখানো মানুষ আর সত্যিকারের লাকি হয়ে ওঠা মানুষের মধ্যে। সায়েন্সও একই কথা বলে। আমাদের ব্রেন সেই জিনিসগুলোই বেশি নোটিস করে যেগুলো আমরা বিশ্বাস করি। যদি আপনি মনে করেন আমার সাথে সবসময় খারাপই হয়, তাহলে আপনার ব্রেন শুধু নেগেটিভ প্যাটার্নই খুঁজে বের করবে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন এভরিথিং হ্যাপেন্স ফর মি, নট টু মি, তাহলে একই ঘটনাও অপরচুনিটি হয়ে উঠতে পারে। অর্থাৎ লাক কোনো এক্সটার্নাল ফোর্স নয়, এটা একটা মেন্টাল লেন্স যার মাধ্যমে আপনি পৃথিবীকে দেখেন। একটা গল্প শুনুন। একজন গরিব কৃষকের ঘোড়া পালিয়ে গেল। গ্রামের সবাই বলল, তোমার তো খুব খারাপ ভাগ্য। কৃষক হাসলেন এবং বললেন, মেবি। পরের দিন সেই ঘোড়া 3টে বন্য ঘোড়া নিয়ে ফিরে এলো। সবাই বলল, বাহ, এখন তো তোমার ভাগ্য খুলে গেছে। কৃষক আবারও বললেন, মেবি। কয়েকদিন পরে তার ছেলে ওই বন্য ঘোড়াগুলোর একটাকে প্রশিক্ষণ দিতে গিয়ে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল। সবাই বলল, খুব খারাপ ভাগ্য। কৃষক আবারও বললেন, মেবি। এরপর সেনাবাহিনী গ্রামে যুবক নিয়োগ করতে এলো। কৃষকের ছেলে খোঁড়া হওয়ায় তাকে নিয়ে গেল না। সবাই বলল, কি দারুণ ভাগ্য। এই গল্পের মূল শিক্ষা হলো লাক আসলে সেই অর্থই পায় যেটা আপনি তাকে দেন। অনেকে মনে করে গড চাইলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো গড তাদের সাথেই হাঁটে যারা নিজেরা হাঁটা শুরু করে। একটা কথা মনে রাখবেন, লাক ডাজন্ট ফেভার দ্য চোজেন ওয়ান্স, ইট ফেভার্স দ্য ওয়ান্স হু চুজ দেমসেলভস। আপনার সিদ্ধান্তই আপনার দিক নির্ধারণ করে, আর আপনার ডিরেকশনই একদিন আপনার ডেস্টিনি হয়ে যায়।
মডার্ন সাইকোলজি বলে আমরা অনেক সময় লাক বায়াস নামের একটা ফাঁদে পড়ে যাই। যখন কাউকে সাকসেসফুল বা রিচ দেখি তখন ধরে নিই সে ভাগ্যের কারণে সফল হয়েছে। কিন্তু রিসার্চ বলছে প্রায় 90% সাকসেসের পেছনে লাক নয়, বরং প্যাটার্ন রেকগনিশন, টাইমিং এবং ডিসিশন স্পিড কাজ করে। ইলন মাস্ক, স্টিভ জবস কিংবা ধীরুভাই আম্বানি, তারা কেউ ভাগ্যের উপর নির্ভর করেননি। তারা অপরচুনিটি খোঁজেননি, তারা অপরচুনিটি তৈরি করেছেন। অনেক সময় জীবন এমন মনে হয় যেন সব কিছুই ভুল হচ্ছে, মনে হয় পুরো ইউনিভার্স আপনার বিরুদ্ধে। কিন্তু বাস্তবে ইউনিভার্স হয়তো আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছে। একবার একজন বলেছিল, ভাই আমার ভাগ্যটাই খারাপ, সব জায়গায় রিজেকশন। আমি তাকে বলেছিলাম, রিজেকশন নয়, ডিরেকশন দেখুন, কারণ প্রতিটি রিজেকশন কোনো না কোনো বেটার ডিরেকশনের দরজা খুলে দেয়। হয়তো গড দরজা বন্ধ করেন না, তিনি শুধু আপনাকে সঠিক দরজার দিকে রিডিরেক্ট করেন। কঠিন সত্য হল, বেশিরভাগ মানুষ ভাগ্যকে অজুহাত হিসেবে ব্যবহার করে। যখন চেষ্টা করতে চায় না, তখন বলে ভাগ্য ছিল না। কিন্তু মনে রাখবেন, যে প্রতিদিন নিজের স্বপ্নের জন্য লড়াই করে, একদিন তাকেই সবাই লাকি বলে। যেমন কেউ বলল, ভাই আপনি তো লাকি, আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু সে দেখেনি আপনি এর আগে 50টা ভিডিও আপলোড করেছিলেন যেগুলোতে কেউ ক্লিকও করেনি। লাক শুধু ভিজিবল জিনিস দেখে, কিন্তু পরিশ্রম ইনভিজিবল থাকে। একটা মজার বিষয় লক্ষ্য করুন, যদি কোনো ছোট শিশুকে জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবে, সে কনফিডেন্টলি বলবে আমি সায়েন্টিস্ট হব, আমি পাইলট হব। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সোসাইটি তার কনফিডেন্সকে ধীরে ধীরে ভাগ্য নামের অজুহাতে মেরে ফেলে। তাই আসল প্রশ্ন হলো না লাক কাজ করে কিনা, আসল প্রশ্ন হলো আপনি নিজের উপর বিশ্বাস করা কবে বন্ধ করেছেন। সবশেষে এটা বুঝুন, লাক একটা এক্সকিউজ নাকি এনার্জি, সেটা আপনি ঠিক করেন। আপনার বিলিফই আপনার ভাগ্যের ব্লুপ্রিন্ট। লাক কখনো কাজ করে না যতক্ষণ না আপনি নিজে কাজ শুরু করেন। তাই পরের বার কেউ যদি বলে আপনার ভাগ্য ভালো, তাহলে হেসে বলবেন ভাগ্য না, কনসিস্টেন্সি ভালো। সঠিক সিদ্ধান্তের শক্তি, একটা সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। কখনো খেয়াল করেছেন, জীবনে কিছু মানুষ ছোট ছোট ডিসিশন নিয়েই এমন বড় লাফ দেয় যে অন্যরা অবাক হয়ে যায়। তখন সবাই ভাবে, ভাই সে এমন কি করল? আসল সত্য হল, সাকসেসফুল মানুষ কোনো জাদুর কারণে জেতে না, তারা শুধু একটা বিষয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকে, আর সেটা হলো ডিসিশন মেকিং। যেখানে সাধারণ মানুষ ভাবতেই থাকে যদি ভুল হয়ে যায়, সেখানে উইনার্স ভাবে যদি ঠিক হয়ে যায়। অর্থাৎ পার্থক্যটা চিন্তায় নয়, সিদ্ধান্ত নেওয়ার সাহসে। অনেক মানুষ বলে আমিও কিছু করতে চাই, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় আছি। কিন্তু বাস্তবতা হলো, সঠিক সময় কখনো আসে না, সঠিক সিদ্ধান্তই সঠিক সময় তৈরি করে। আপনি যদি পারফেক্ট কন্ডিশনের অপেক্ষা করেন, তাহলে সেই দিন হয়তো কখনোই আসবে না। কারণ ডিসিশন নেওয়ার অর্থই হল রিস্কের সঙ্গে বন্ধুত্ব করা। আর যে রিস্ককে ভয় পায়, সে শেষ পর্যন্ত রিগ্রেটের সঙ্গে দেখা করে। সায়েন্স বলছে, একজন মানুষ প্রতিদিন প্রায় 35,000 ছোট বড় ডিসিশন নেয়। কি পড়বেন, কি খাবেন, কার সাথে কথা বলবেন, কাকে ইগনোর করবেন, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবেন, সবই ডিসিশন। কিন্তু আসল পার্থক্য হয় এই জায়গায়, আপনি কি সচেতনভাবে ডিসিশন নিচ্ছেন নাকি ইমোশন যে স্রোতে ভেসে যাচ্ছেন। রিচ মানুষ ডিসিশন নেয় ডেটা আর ডিসিপ্লিনের ভিত্তিতে, অন্যদিকে বেশিরভাগ মানুষ ডিসিশন নেয় ইমোশনস আর এক্সকিউজেসের ভিত্তিতে। পুয়ার মাইন্ডসেট বলে দেখি কি হয়, আর রিচ মাইন্ডসেট বলে দেখি আমি কি করতে পারি। একটা ছোট্ট গল্প শুনুন। একজন ছেলে সবসময় বলতো আমি কখনো বিজনেস করতে পারবি না দাদা, আমার ভাগ্য খারাপ। একদিন সে তার বন্ধুকে জিজ্ঞেস করল, তুই কিভাবে সবসময় সঠিক ডিসিশন নিতে পারিস? বন্ধু হেসে বলল, আমি জানি না কোন ডিসিশন সঠিক হবে, আমি শুধু ডিসিশন নিই, তারপর সেটাকে সঠিক প্রমাণ করার জন্য সব কিছু করি। অর্থাৎ ডিসিশনের শক্তি তার সার্টেনটিতে নয়, তার কমিটমেন্টে। সাইকোলজির একটা মজার তথ্য হল, মানুষের ব্রেন সবচেয়ে বেশি স্ট্রেস অনুভব করে ইনডিসিশনের কারণে। অর্থাৎ যখন আপনি ডিসিশনই নেন না, তখন আপনার ব্রেন ভেতরে ভেতরে এনার্জি নষ্ট করতে থাকে। এই কারণেই সাকসেসফুল মানুষ দ্রুত ডিসিশন নেয়, কারণ তারা জানে ডিসিশন ভুল হতে পারে, কিন্তু ইনডিসিশন সবসময় ভুল। প্রতিবার সঠিক চয়েস করা জরুরি নয়, কিন্তু প্রতিবার চয়েস নেওয়া জরুরি। গডও তাদেরই গাইড করেন যারা চলা শুরু করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িকে ঘোরানো যায় না, কিন্তু চলমান গাড়িকে যে কোনো দিকে নিয়ে যাওয়া যায়।
অর্থাৎ আপনি যদি জীবনে কোনো মুভমেন্টই না করেন তাহলে ডিরেকশন পাওয়ার আশা করবেন না। ডিসিশন মুভমেন্ট তৈরি করে, মুভমেন্ট ক্ল্যারিটি আনে, আর ক্ল্যারিটি থেকে আসে সাকসেস। একটা কঠিন সত্য হলো বেশিরভাগ মানুষ ডিসিশন নেওয়ার চেয়ে ডিসিশন জাস্টিফাই করতেই বেশি সময় ব্যয় করে। কিন্তু বাস্তবতা হলো প্রায় সব বড় ডিসিশনই শুরুতে ভুল মনে হয়। যখন স্টিভ জবস অ্যাপল থেকে বেরিয়ে গিয়েছিলেন, যখন ইলন মাস্ক পেপ্যাল বিক্রি করে নিজের প্রায় সব টাকা স্পেস এক্সে ইনভেস্ট করেছিলেন, যখন ধীরুভাই আম্বানি চাকরি ছেড়ে রিস্ক নিয়েছিলেন, তখন সবাই বলেছিল পাগল হয়ে গেছে। কিন্তু সেই পাগল মানুষগুলোর ডিসিশনই পরে পৃথিবী বদলে দিয়েছে। মাঝে মাঝে আপনার ডিসিশন অন্যদের কাছে ভুল মনে হবে, কারণ তারা আপনার ভিশন দেখতে পায় না। আপনার ডিসিশন তাদের কমফর্ট জোনকে নাড়া দেয়। কিন্তু মনে রাখবেন, যে মানুষ ভিড়কে খুশি করার জন্য ডিসিশন নেয় সে সারা জীবন অ্যাভারেজই থেকে যায়। ডিসিশন তারা নেয় না যাদের কাছে সবকিছু আছে, ডিসিশন তারা নেয় যারা নিজের ওপর বিশ্বাস রাখে। আরেকটা মজার বিষয় হলো, আপনি যদি নিজের ছোট ছোট ডিসিশন নিজে না নেন, তাহলে পৃথিবী আপনার জন্য ডিসিশন নিতে শুরু করবে। সোসাইটি বলবে এই সাবজেক্ট পড়ুন, এই চাকরি করুন, এভাবে সেটেল হয়ে যান। আর ধীরে ধীরে আপনি বুঝবেন আপনি নিজের জীবন বাঁচছেন না, আপনি শুধু অন্যদের ডিসিশন পালন করছেন। তাই নিজের চয়েসের মালিক হন, তার আগেই পৃথিবী আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। একটা কথা মনে রাখবেন, লাক ফলোজ দ্য ম্যান হু ডিসাইডস। কারণ আপনি যখন ডিসিশন নেন তখন ইউনিভার্স আপনার দিকে এনার্জি পাঠাতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো কিছু মন থেকে করার সিদ্ধান্ত নেন তখন হঠাৎ করেই নতুন আইডিয়া, নতুন মানুষ এবং নতুন সিচুয়েশন আপনার জীবনে আসতে শুরু করে। এটা ম্যাজিক নয়, এটা ম্যানিফেস্টেশন। আর ম্যানিফেস্টেশনের প্রথম ধাপই হলো ডিসিশন। তাই পরের বার যখন আপনার মাথায় প্রশ্ন আসবে কি করব, তখন উত্তরটা সহজ রাখুন, কিছু একটা করব। ভুল ডিসিশন হলেও এক্সপিরিয়েন্স পাবেন, আর সঠিক ডিসিশন হলে সাকসেস পাবেন। কারণ শেষ পর্যন্ত আপনার জীবন কন্ডিশন দিয়ে তৈরি হয় না, তৈরি হয় ডিসিশন দিয়ে। তাই সঠিক সময়ের অপেক্ষা বন্ধ করুন, বরং নিজেই সেই সময় তৈরি করুন, একটা ডিসিশন করে তারপর আরেকটা ডিসিশন করে। স্কিলের শক্তি, যখন স্কিল আসে তখন ভাগ্য মাথা নত করে। আমরা সবাই কাউকে না কাউকে বলতে শুনেছি, ভাই ওর ভাগ্য খুব ভালো। কিন্তু একটু গভীরভাবে দেখলে বুঝবেন, যাদের ভাগ্য ভালো মনে হয় তারা আসলে নিজেদের স্কিল এত বেশি শার্প করে ফেলেছে যে মানুষ সেটাকেই লাক বলে মনে করে। লাক একটা ইলিউশন, স্কিল তার ব্লুপ্রিন্ট। যেমন কেউ বলে সে তো হঠাৎ করেই ফেমাস হয়ে গেছে। না, সে হঠাৎ ফেমাস হয়নি, সে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করেছে। আপনি শুধু তার জার্নির মাঝের অংশটা দেখেননি। লাক আর স্কিলের পার্থক্য ঠিক শর্টকাট আর সিস্টেমের মতো। শর্টকাট আপনাকে একবার ওপরে তুলতে পারে, কিন্তু সিস্টেম আপনাকে সেখানে ধরে রাখে। আর সেই সিস্টেমের নামই স্কিল। স্কিল হলো এমন একটা জিনিস যা আপনাকে বারবার জেতার যোগ্য করে তোলে। যদি লাক একটা লটারি হয়, তাহলে স্কিল একটা মেশিন যেটা আপনি নিজেই তৈরি করেন এবং বারবার ব্যবহার করতে পারেন। একবার ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সাকসেসের সিক্রেট কি? তিনি হেসে বলেছিলেন, আই ইনভেস্ট ইন স্কিলস, নট ইন লাক। তিনি আরও বলেছিলেন, লাক ইজ টেম্পোরারি বাট স্কিল কম্পাউন্ডস। অর্থাৎ লাক হয়তো একবার সাহায্য করতে পারে, কিন্তু স্কিল আপনাকে প্রতিবার অপরচুনিটি চিনতে শেখায়। কারণ লাক দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে ভিতরে ঢোকার যোগ্যতা স্কিলই দেয়। একটা ছোট্ট গল্প শুনুন। একজন কার্পেন্টার 30 বছর ধরে ফার্নিচার তৈরি করছিলেন। একদিন কেউ তাকে বলল, ভাই, আপনি খুব লাকি, আপনার প্রতিটি কাজের এত ডিমান্ড। তিনি হেসে বললেন, লাকি না ভাই, এটা আমার হাতের অভ্যাস। হাজারবার হাতুড়ি চালানোর ফল এটা, হাজারো ভুল থেকে শেখার ফল এটা। তিনি লাকি নন, তিনি এতটাই স্কিলড যে তাকে লাকি মনে হয়। সায়েন্স বলছে, যখন আপনি কোনো স্কিল বারবার প্র্যাকটিস করেন তখন আপনার ব্রেন নতুন নিউরাল পাথওয়েজ তৈরি করে, ফলে কাজটা ধীরে ধীরে সহজ এবং ন্যাচারাল হয়ে যায়। এটাকেই বলে নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ প্রতিবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আক্ষরিক অর্থেই নিজের ব্রেনকে রিওয়ার করছেন। এখন বলুন তো, লাক কি নিউরোপ্লাস্টিসিটি বোঝে? লাক তো র্যান্ডম, কিন্তু স্কিল হলো সায়েন্স। অনেক মানুষ ভাবে আমি ট্যালেন্টেড না, কিন্তু স্কিলের সঙ্গে ট্যালেন্টের সরাসরি কোনো সম্পর্ক নেই। ট্যালেন্ট হলো গডের গিফট, আর স্কিল হলো আপনার নিজের তৈরি ব্লেসিং। আপনি জিমে গেলে যেমন মাসল তৈরি হয়, তেমনি প্র্যাকটিস করলে স্কিল তৈরি হয়। ট্যালেন্টের সীমা আছে, কিন্তু স্কিলের কোনো সীমা নেই, কারণ স্কিল পরিশ্রমের ভাষা বোঝে। একটা কঠিন সত্য শুনুন, আজকের পৃথিবীতে লাক নয়, স্কিলই টাকা এনে দেয়। চারপাশে তাকান, যারা সোশ্যাল মিডিয়াতে ছেয়ে আছে, যারা ক্রিয়েটর হয়ে কোটি কোটি টাকা আয় করছে, তারা লাকি নয়, তারা কন্টেন্ট, টাইমিং, মার্কেটিং এবং হিউম্যান সাইকোলজিতে স্কিলড। লাক হয়তো ট্রিগার ছিল, কিন্তু আগুন জ্বালিয়েছে স্কিল।
এই কারণেই অনেক মানুষ একবার ভাইরাল হয়ে হারিয়ে যায়, কারণ তাদের কাছে চান্স ছিল কিন্তু কনসিস্টেন্সি ছিল না। কখনো কোনো সেলফ মেড মানুষকে গভীরভাবে লক্ষ্য করুন। তার জীবনের প্রতিটি ফেলিয়ার তাকে নতুন একটা স্কিল শিখিয়েছে, প্রতিটি রিজেকশন তাকে কমিউনিকেশন শিখিয়েছে, প্রতিটি লস তাকে পেশেন্স শিখিয়েছে, আর প্রতিটি স্ট্রাগল তাকে অবজারভেশন শিখিয়েছে। লাক শুধু দাঁড়িয়ে থেকে হাততালি দেয়, কিন্তু স্কিলই মানুষকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দেয়। একটা কথা আছে, যখন লাক ঘুমিয়ে পড়ে তখন স্কিল জেগে থাকে। অর্থাৎ যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে যায় তখনও আপনার স্কিল আপনাকে টিকিয়ে রাখে। কারণ কেউ ঠিকই বলেছিল, লাক লিভস ইউ হ্যান ইউ ফল, বাট স্কিল ক্যাচেস ইউ বিফোর ইউ হিট দ্য গ্রাউন্ড। স্কিল হলো আপনার অদৃশ্য ইন্স্যুরেন্স। গড প্রত্যেক মানুষকে কোনো না কোনো গিফট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু সেই গিফটকে পলিশ করা আপনার দায়িত্ব। আপনার কাজ হলো সেই ট্যালেন্টকে রিফাইন করা, যাতে সুযোগ যখন আপনার সামনে আসে তখন আপনি পুরোপুরি রেডি থাকেন। কারণ অপরচুনিটি সবার জীবনেই আসে, কিন্তু প্রস্তুত থাকে কেবল তারাই যারা নিজের স্কিলের উপর বিশ্বাস রাখে। লাক শুধু দরজায় করা নাড়ে, কিন্তু ভেতরে প্রবেশ করার রাস্তা স্কিল তৈরি করে। তাই পরের বার কেউ যদি বলে আপনার ভাগ্য খুব ভালো, তাহলে হালকা একটা হাসি দিয়ে বলবেন, ভাগ্য না, প্র্যাকটিস ভালো। কারণ স্কিলই আসল পাওয়ার, আর যে স্কিল আয়ত্ত করতে পারে তার জন্য লাক শুধু বোনাস হয়ে যায়। মানি মাইন্ড রিওয়ায়ার। টাকা আগে মনের ভেতর তৈরি হয়, তারপর ব্যাংকে। কখনো খেয়াল করেছেন, কিছু মানুষ যেখানেই যায় টাকা যেন নিজে থেকেই তাদের দিকে আকৃষ্ট হয়। আবার কিছু মানুষ যতই পরিশ্রম করুক, সব কিছু থাকা সত্ত্বেও টাকা তাদের হাত থেকে ফসকে যায়। এই পার্থক্য ভাগ্যের কারণে হয় না, এই পার্থক্য হয় মানি প্রোগ্রামিংয়ের কারণে। হ্যাঁ, প্রত্যেক মানুষের ভেতরে একটা ফিনান্সিয়াল মাইন্ডসেট কোড থাকে, আর সেটা সাধারণত ছোটবেলাতেই তৈরি হয়ে যায়। যদি ছোটবেলা থেকে আপনি শুনে থাকেন টাকা গাছে ধরে না, আমরা মিডল ক্লাস মানুষ, ধনীদের মতো ভাগ্য আমাদের নেই, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড সবসময় স্কিয়ারসিটির দিকে টানবে, অ্যাবান্ডেন্সের দিকে নয়। সায়েন্স বলছে আমাদের প্রায় 95% ডিসিশন আমরা কনশিয়াসলি নিই না, বরং সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমেই নিই। অর্থাৎ যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাস করে যে টাকা খারাপ জিনিস, তাহলে আপনি সচেতনভাবে কোটি টাকা কামাতে চাইলেও আপনার মাইন্ড নিজেই আপনাকে স্যাবোটাজ করবে। সে আপনাকে ডিলে করাবে, ভয় দেখাবে, ভুল ডিসিশন নিতে বাধ্য করবে। এই কারণেই অনেক মানুষ টাকা পাওয়ার পরও সেটা ধরে রাখতে পারে না। তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ে, কিন্তু মানি মাইন্ডসেট একই জায়গায় থেকে যায়। এখন প্রশ্ন হলো, নিজের মাইন্ডকে রিওয়ায়ার করবেন কিভাবে? উত্তর খুবই সহজ, অ্যাওয়ারনেস, রেপিটিশন, ইমোশন। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি টাকা সম্পর্কে আসলে কি বিশ্বাস করেন। একদিন একা বসে নিজেকে প্রশ্ন করুন, আমি টাকা পাওয়ার যোগ্য কেন? যদি ভেতর থেকে গিল্ট কিংবা ডাউট বেরিয়ে আসে, তাহলে সেখান থেকেই রিওয়ায়ার করার কাজ শুরু করুন। কারণ গিল্ট এবং ওয়েলথ কখনো একসাথে থাকতে পারে না। টাকা পাওয়ার জন্যে আপনার মাইন্ডকে ওপেন হতে হবে, ভয়ে ভরা নয়। একটা ছোট্ট গল্প শুনুন। একজন গরিব ছেলে প্রতি সপ্তাহে স্কুলের বাইরে একটা ক্যাফেতে কাজ করত। যখনই কেউ তাকে টিপ দিত, সে বলতো, থ্যাংক ইউ, বাট ইউ ডিডন্ট হ্যাভ টু। একদিন ক্যাফের ওনার তাকে বললেন, বাবা, যতদিন তুমি ভাববে যে তুমি এটা ডিজার্ভ করো না, ততদিন তুমি বেশি কিছু পাবে না। সেদিনের পর থেকে ছেলেটা প্রতিটি টিপ পাওয়ার পর বলতো, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইট। শব্দের পরিবর্তনটা ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজের মাইন্ডকে রিসিভিং মোডে নিয়ে গেল। আজ সেই ছেলেই একজন বিজনেস কোচ, যিনি মানুষকে শেখান, মানি ডাজন্ট কাম টু দোজ হু নিড ইট, ইট কামস টু দোজ হু আর রেডি ফর ইট। সাইকোলজি বলছে প্রত্যেক মানুষের ভেতরে একটা ফাইন্যান্সিয়াল থার্মোস্ট্যাট কাজ করে। অর্থাৎ আপনি যদি সবসময় 30,000 টাকা আয়ের সঙ্গে অভ্যস্ত হন আর হঠাৎ 3 লাখ টাকা আয় করতে শুরু করেন, তাহলে আপনার মাইন্ড এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে আপনি আবার আগের কমফর্ট জোনে ফিরে যান। কারণ আপনার প্রোগ্রামিং বলছে এটুকুই সেফ, এর বেশি রিস্কি। তাই ধনী হওয়ার আগে ধনীদের মতো চিন্তা করতে শিখতে হয়, মাইন্ডকে এক্সপ্যান্ড করতে হয়, যাতে ওয়েলথ স্বাচ্ছন্দ্যে আপনার জীবনে প্রবাহিত হতে পারে। অনেক মানুষ ভাবে যখন টাকা আসবে তখন মাইন্ডসেট বদলাবো, কিন্তু সত্যটা ঠিক উল্টো। মাইন্ডসেট বদলাবে, তারপর টাকা আসবে। আপনার মাইন্ডসেটই আপনার ম্যাগনেট। যদি আপনি বারবার বলেন আমার কাছে টাকা নেই, তাহলে ইউনিভার্স বলবে ঠিক আছে, নিশ্চিত হলো। কিন্তু যদি আপনি বলতে শুরু করেন টাকা আমার দিকে আসছে, আমি এর যোগ্য, তাহলে আপনার ব্রেইন নতুন নতুন পথ খুঁজতে শুরু করবে। কারণ সাবকনশিয়াস মাইন্ড সবসময় সেই দিকেই কাজ করে যেদিকে সে বিলিফ দেখতে পায়।
একটা মজার তথ্য, হার্ভার্ডের একটা গবেষণায় দেখা গেছে যারা টানা 21 দিন ওয়েলথ অ্যাফার্মেশনস লিখেছে এবং কল্পনা করেছে যে টাকা তাদের জীবনে আসছে, তাদের মধ্যে প্রায় 70% মানুষ সেই মাসেই ইনকাম গ্রোথ লক্ষ্য করেছে। কেন? কারণ তাদের মাইন্ড পসিবিলিটি মোডে চলে গিয়েছিল। তারা আর শুধু প্রবলেম দেখেনি, সলিউশন দেখতে শুরু করেছিল। আর এটাই রিওয়ায়ার হবার প্রমাণ, যখন মাইন্ড নতুন রিয়ালিটিকে গ্রহণ করতে শুরু করে। গড মানুষকে অ্যাবান্ডেন্সের জন্য তৈরি করেছেন, অভাবের জন্য নয়। কিন্তু আমরা নিজের বিশ্বাস দিয়ে সেই ফ্লো বন্ধ করে দিই। কল্পনা করুন আপনি রেডিও শুনছেন, কিন্তু ফ্রিকোয়েন্সি ভুল। সিগন্যাল আছে কিন্তু শব্দ আসছে না। মানিও ঠিক এমন, ফ্রিকোয়েন্সি ঠিক করতে হয়। আর সেই ফ্রিকোয়েন্সি হল গ্র্যাটিটিউড, বিলিফ এবং ক্ল্যারিটি। যখন আপনি সত্যিকার অর্থে টাকাকে রেসপেক্ট করতে শুরু করেন, তখন টাকাও আপনাকে রেসপেক্ট করতে শুরু করে। একটা কঠিন সত্য হলো, বেশিরভাগ মানুষ টাকাকে গোল বানায়, রিলেশনশিপ নয়। ফলে টাকা আসে আবার চলে যায়। আপনাকে টাকার সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে হবে। টাকাকে বুঝতে হবে, হ্যান্ডেল করতে হবে, মাল্টিপ্লাই করতে শিখতে হবে। কারণ যে টাকা শুধু চাওয়া থেকে আসে সে স্ট্রেস নিয়ে আসে, কিন্তু যে টাকা পারপাস থেকে আসে সে পিস নিয়ে আসে। তাই প্রশ্ন এটা নয় আপনার কাছে কত টাকা আছে, প্রশ্ন হলো আপনার চিন্তা কতটা রিচ। কারণ ব্যাংক ব্যালেন্স তখনই বাড়ে যখন বিলিফ ব্যালেন্স বাড়ে। নিজের মাইন্ডকে স্ক্যারসিটি থেকে অ্যাবান্ডেন্স মোডে নিয়ে যান। অভাব দিয়ে চিন্তা নয়, যোগ্যতা দিয়ে চিন্তা করুন। কারণ শেষ পর্যন্ত টাকা তাদেরই পছন্দ করে যারা বলে, আই অ্যাম রেডি, আই অ্যাম ওয়ার্দি অ্যান্ড আই অ্যাম ওপেন টু রিসিভ। বন্ধুরা, যদি এতক্ষণ পর্যন্ত এই অডিও বুক সামারি আপনার ভালো লেগে থাকে, তাহলে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন, তাহলে একটা লাইক করে দিতে পারেন এবং বুকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। কারণ এই ধরনের অডিও বুক সামারি তৈরি করতে অনেক সময়, পরিশ্রম এবং গবেষণা লাগে। আপনি যদি ভিডিওটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, তাহলে সত্যি ভালো লাগবে। আমার বিশ্বাস আপনি অবশ্যই করবেন। চলুন এবার পরবর্তী অংশে যাওয়া যাক। আপনার অভ্যাস আপনার ভাগ্যের চেয়েও বেশি শক্তিশালী। কখনো খেয়াল করেছেন, কিছু মানুষ প্রতিদিন সকাল 5টায় উঠে নিজের দিনকে জয় করে ফেলে, আর কিছু মানুষ রাত 2টা পর্যন্ত জেগে ভাবে কাল থেকে বড় কিছু শুরু করব। পার্থক্যটা ভাগ্যে নয়, পার্থক্যটা হ্যাবিট লুপে। রিচ মানুষ লাকের ওপর নির্ভর করে না, তারা নিজেদের হ্যাবিট এমনভাবে ডিজাইন করে যে লাককেও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। কারণ একবার হ্যাবিট তৈরি হয়ে গেলে মোটিভেশনের আর প্রয়োজন হয় না। সায়েন্স বলছে আমাদের দৈনন্দিন কাজের বড় একটা অংশ হ্যাবিট দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ দিনের অনেকটা সময়ে আমরা অটো পাইলট মোডে কাটাই। এখন ভাবুন, যদি আপনার অটো পাইলটই পুয়ার মাইন্ডসেটের উপর চলে, তাহলে যত গোলই ঠিক করুন না কেন, ফলাফল একই থাকবে। এই কারণেই রিচ মানুষ হ্যাবিটকে ইন্টেনশনাল করে তোলে, যাতে সাবকনশিয়াস মাইন্ডও তাদের পক্ষে কাজ করে, বিপক্ষে নয়। একটা ছোট গল্প শুনুন। টমাস এডিসন প্রতিদিন তার ডায়েরিতে লিখতেন, টুডে আই উইল ডিসকভার সামথিং, ইভেন ইফ ইটস স্মল। অনেক সময় তাকে একটানা 1000 বার ব্যর্থ হতে হয়েছে, কিন্তু তার একটা হ্যাবিট ছিল, ডেইলি প্রগ্রেস, নট ডেইলি পারফেকশন। আর এই হ্যাবিটই তাকে ইতিহাসে অমর করে রেখেছে। কারণ যে মানুষ ছোট ছোট অগ্রগতির অভ্যাস তৈরি করতে পারে, সে বড় স্বপ্নকে আর ভয় পায় না। রিচ মানুষ একটা বিষয় খুব ভালোভাবে বোঝে, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। একদিন জিমে গিয়ে 3 ঘন্টা ওয়ার্কআউট করা সহজ, কিন্তু প্রতিদিন 20 মিনিট নিয়মিত করা কঠিন। একদিন ডায়েট করা সহজ, কিন্তু প্রতিদিন মাইন্ডফুল ইটিং করা ডিসিপ্লিনের ব্যাপার। আর ঠিক একই নিয়ম টাকা উপার্জনের ক্ষেত্রেও প্রযোজ্য। ওয়েলথ কোনো একদিনের বড় জয়ের মাধ্যমে তৈরি হয় না, এটা তৈরি হয় শত শত ছোট ফাইন্যান্সিয়াল হ্যাবিটের মাধ্যমে। যেমন সেভিংসের হ্যাবিট, এক্সপেন্স ট্র্যাকিংয়ের হ্যাবিট, ইনভেস্টিংয়ের হ্যাবিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াইজ স্পেন্ডিংয়ের হ্যাবিট। সাইকোলজি বলছে হ্যাবিট লুপ মূলত 3টি অংশ নিয়ে তৈরি হয়, কিউ, রুটিন এবং রিওয়ার্ড। ধরুন আপনি ঘুম থেকে উঠেই ফোন হাতে নেন, এখানে ফোন দেখা হলো রুটিন, আর ডোপামিন পাওয়া হলো রিওয়ার্ড। এখন একই প্যাটার্নকে আপনি পজিটিভ হ্যাবিটে রূপান্তর করতে পারেন। সকালে ফোনের পরিবর্তে পাশে ওয়াটার বটল রাখুন। কিউ একই থাকবে, কিন্তু রুটিন আর রিওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। রিচ মানুষ আসলে এই খেলাটাই খেলে, তারা কিউ সরায় না, তারা শুধু রুটিন আপগ্রেড করে। একটা মজার তথ্য,
হার্ভার্ড বিজনেস রিভিউয়ে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা টানা ৬০ দিন মর্নিং রুটিন অনুসরণ করেছে তাদের প্রোডাক্টিভিটি ৬০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ মর্নিং রুটিন শুধু একটা টাইম টেবিল নয়, এটা মাইন্ডের ফ্রিকোয়েন্সি টিউন করার মতো। যখন আপনি দিনের শুরুটা কন্ট্রোলের মাধ্যমে করেন তখন পুরো দিনটাই কন্ট্রোলে থাকে। এই কারণেই সাকসেসফুল মানুষ মর্নিং ওনারশিপের অভ্যাস গড়ে তোলে। অনেকেই মনে করে রিচ মানুষ জন্মগতভাবে ট্যালেন্টেড, কিন্তু বাস্তবতা হলো তারা জন্মগতভাবে ডিসিপ্লিনড নয়, তারা ডিসিপ্লিন শিখে নিয়েছে। তারা জানে মোটিভেশন আসবে আবার চলে যাবে, কিন্তু হ্যাবিট হলো পার্মানেন্ট ইঞ্জিন। কারণ হ্যাবিট তৈরি হয়ে গেলে সাকসেস অনেকটাই অটোম্যাটিক হয়ে যায়। একবার একজন বিলিয়নিয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সবচেয়ে বড় সিক্রেট কি? তিনি বলেছিলেন, আমি সাকসেসের জন্য কাজ করি না, আমি সিস্টেমের জন্য কাজ করি। যদি আমি প্রতিদিন আমার 5টা হ্যাবিট ফলো করি, রিডিং, থিঙ্কিং, রাইটিং, প্ল্যানিং এবং গ্র্যাটিটিউড, তাহলে সাকসেস নিজে থেকেই আসে। অর্থাৎ রিচ মানুষের ফোকাস রেজাল্টের ওপর নয়, তাদের ফোকাস রুটিনের ওপর। একটা কঠিন সত্য হলো পুয়ার মাইন্ডসেটের মানুষ এক্সাইটমেন্টের পিছনে দৌড়ায়, আর রিচ মাইন্ডসেটের মানুষ কনসিস্টেন্সির পিছনে দৌড়ায়। এক্সাইটমেন্ট দ্রুত জ্বলে ওঠে, আবার দ্রুত নিভেও যায়, কিন্তু কনসিস্টেন্সি সেই আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বলতে রাখে। হ্যাবিট হলো সেই কনসিস্টেন্সি যা ধীরে ধীরে আপনাকে আনস্টপেবল বানিয়ে দেয়। আর যখন হ্যাবিট এবং পারপাস একই ডিরেকশনে চলতে শুরু করে, তখন লাখও যেন দাঁড়িয়ে হাততালি দেয়। গড প্রত্যেক মানুষকে দিনে 24 ঘন্টা দিয়েছেন। পার্থক্য শুধু এই যে রিচ মানুষ সেই 24 ঘন্টাকে প্ল্যান্ড আওয়ার্সে পরিণত করে। তারা জানে প্রতিদিনের হ্যাবিটই ভবিষ্যতের ইনকাম নির্ধারণ করে, তাই তারা র্যান্ডম জিনিসে এনার্জি নষ্ট করে না, তারা ইন্টেনশনাল কাজের পিছনে এনার্জি ব্যয় করে। প্রতিদিন নিজেদের একটা প্রশ্ন করে, আজ আমার হ্যাবিট কি আমার গোলের সঙ্গে অ্যালাইন আছে? আপনি যদি সত্যি রিচ হতে চান, তাহলে আগে নিজেকে এই প্রশ্নটা করুন, আমার হ্যাবিট কি রিচ নাকি পুয়ার? কারণ টাকা আপনার হাতে আসার আগে আপনার হ্যাবিটের ভেতরে আসে। লাক অপেক্ষা করে কখন আপনি নিজের রুটিন আপগ্রেড করবেন। আর যেদিন আপনি ডিসিপ্লিনকে লাইফস্টাইল বানিয়ে ফেলবেন, সেদিন টাকা আপনার পিছনে ছুটবে। আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, কারণ হ্যাবিট তৈরি করে মোমেন্টাম, আর মোমেন্টাম তৈরি করে মিরাকেল। তাই শুরু করুন ছোট করে, কিন্তু প্রতিদিন করুন। কারণ রিচ মানুষের সবচেয়ে রিচ হ্যাবিট হলো তারা কখনো নিজের উন্নতি করা বন্ধ করে না। ভ্যালুর হিডেন গেম। টাকা সেখানে যায় না যেখানে পরিশ্রম বেশি, টাকা সেখানে যায় যেখানে ভ্যালু বেশি। কখনো ভেবে দেখেছেন, দুজন মানুষ সারাদিন একই রকম কাজ করছে, একজন 500 টাকা আয় করছে, আরেকজন 50,000 টাকা আয় করছে। দুজনের পরিশ্রম একই, ঘাম একই, সময়ও একই। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো ভ্যালুতে। রিচ মানুষ সময় বিক্রি করে না, তারা ভ্যালু বিক্রি করে। আর এটাই পৃথিবীর সবচেয়ে হিডেন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল গেম। ভ্যালু হলো একটা ইনভিজিবল কারেন্সি। আপনি এটাকে স্পর্শ করতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন। ধরুন একটা ডিজাইনার টি শার্টের দাম 5,000 টাকা, আর একই মেটেরিয়ালের আরেকটা টি শার্টের দাম 500 টাকা। মেটেরিয়াল একই, কিন্তু প্রাইস আলাদা। কেন? কারণ একটার মধ্যে ভ্যালু পারসেপশন আছে, আর রিচ মানুষ এই পারসেপশনের শক্তি বোঝে। একটা কথা আছে, সস্তা কাজ, দামি শিক্ষা। লো ভ্যালু দেওয়া হয়তো শর্ট টার্ম প্রফিট দিতে পারে, কিন্তু হাই ভ্যালু লং টার্ম ওয়েলথ তৈরি করে। কারণ টাকা সব সময় সেদিকেই প্রবাহিত হয় যেখানে মানুষ মনে করে এখান থেকে আমি সত্যিই উপকার পেয়েছি। রিচ মানুষ রিলেশনশিপ, বিজনেস, কন্টেন্ট, প্রোডাক্ট সব কিছুকে ভ্যালুর লেন্স দিয়ে দেখে। তাদের প্রশ্ন থাকে, আমি এটাকে আরও ভ্যালুয়েবল কিভাবে বানাতে পারি? সায়েন্স বলছে আমাদের ব্রেন ডোপামিন রিওয়ার্ড সিস্টেমের মাধ্যমে কাজ করে। যখন আমরা নলেজ, পিস, এন্টারটেনমেন্ট অথবা গ্রোথের মতো কোনো ভ্যালু পাই, তখন ব্রেন রিওয়ার্ড সিগন্যাল পাঠায়। এই কারণেই আমরা বারবার সেই জিনিসের দিকে আকৃষ্ট হই। আর সাকসেসফুল ব্র্যান্ড এবং রিচ মানুষ এই সাইকোলজি খুব ভালোভাবে বোঝে। তারা জানে যদি আপনি ভ্যালু দেন, তাহলে মানুষ নিজেরাই আপনাকে রিওয়ার্ড দেবে, আর সেই রিওয়ার্ড অনেক সময় টাকার রূপে আসে। একটা ছোট্ট গল্প শুনুন। একজন পেইন্টার সমুদ্রের পাশে দাঁড়িয়ে মাত্র 10 মিনিটে একটা পেইন্টিং আঁকলেন। একজন লোক বলল, 10 মিনিটে এঁকেছেন, তবুও 10,000 টাকা নিচ্ছেন? পেইন্টার হেসে বললেন, এটা 10 মিনিটের দাম না, এটা সেই 10 বছরের দাম যেগুলো আমি শিখেছি কিভাবে 10 মিনিটে এটা করতে হয়। এখানেই এফর্ট আর ভ্যালুর পার্থক্য। মানুষ সময় গণে, রিচ মানুষ রেজাল্ট গণে। রিচ মানুষের একটা সিক্রেট মাইন্ডসেট আছে, বি সো গুড দ্যাট দে কান্ট ইগনোর ইউ।
তারা প্রতিটি কাজে এত ভ্যালু যোগ করে যে পৃথিবী তাদের ইগনোর করতে পারে না। হোক সেটা ইলন মাস্কের ইনোভেশন অথবা ওয়ারেন বাফেটের পেশেন্স, প্রতিটি সাকসেসের পেছনে একই নিয়ম কাজ করে। দ্য মোর ইউ গিভ ভ্যালু, দ্য মোর ইউ অ্যাট্রাক্ট মানি। পুয়ার মাইন্ডসেটের মানুষ ভ্যালুর পিছনে না ছুটে ভ্যালিডেশনের পিছনে ছোটে। তারা লাইক চায়, অ্যাটেনশন চায়, সিম্প্যাথি চায়। কিন্তু রিচ মাইন্ডসেটের মানুষ ইম্প্যাক্ট চায়, কারণ তারা জানে ইম্প্যাক্ট তৈরি করতে পারলে ইনকাম নিজে থেকেই আসবে। তাই তারা বলে, ডোন্ট চেজ মানি, চেজ ভ্যালু অ্যান্ড মানি উইল চেজ ইউ। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি প্রতিদিন কী ধরনের ভ্যালু দিচ্ছেন? আপনার স্কিল, আপনার কন্টেন্ট, আপনার বিজনেস, এগুলো কি সত্যিই কারোর কোনো প্রবলেম সলভ করছে? কারণ টাকা সব সময় প্রবলেম সলভিংয়ের দিকে যায়। ডক্টর টাকা পায়, ইঞ্জিনিয়ার টাকা পায়, টিচার টাকা পায়, আর্টিস্ট টাকা পায়, কারণ তারা কোনো না কোনোভাবে মানুষের প্রবলেম সলভ করছে। ভ্যালু হলো সেই জিনিস যা মানুষের জীবনে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। একটা কঠিন সত্যি হলো, অনেক মানুষ অভিযোগ করে আমার ভাগ্য ভালো না, কিন্তু তারা এটা দেখে না যে তাদের ভ্যালু কারোর কাজে আসছে না। ভাগ্যের দরজা ভ্যালু দিয়ে খোলে, আর যে মানুষ ভ্যালু তৈরি করতে শেখে সে নিজের জন্য দরজা নিজেই খুলে নিতে পারে। কারণ পৃথিবীর সবচেয়ে দ্রুত চলা কারেন্সি হলো ভ্যালু। সবাই এর পিছনেই ছুটছে। আর একটা বিষয় মনে রাখবেন, ভ্যালু শুধু প্রোডাক্টের মধ্যে থাকে না, ভ্যালু আপনার আচরণের মধ্যেও থাকে, আপনার কথার মধ্যেও থাকে, আপনার এনার্জির মধ্যেও থাকে। আপনার একটা স্মাইলও ভ্যালু তৈরি করতে পারে, আপনার একটা আইডিয়াও ভ্যালু তৈরি করতে পারে, আপনার অনেস্টিও ভ্যালু তৈরি করতে পারে। আর যখন আপনি সব জায়গায় ভ্যালু যোগ করা শুরু করবেন, তখন ধীরে ধীরে পৃথিবীও আপনাকে ভ্যালুয়েবল মনে করতে শুরু করবে, আর সেখান থেকেই আপনার ইনকাম বাড়তে শুরু করবে। একটা পাওয়ারফুল এক্সাম্পল দেখুন। অ্যাপলিং কখনো সবচেয়ে সস্তা ফোন তৈরি করেনি, তবুও তারা সবচেয়ে বেশি লয়ালিটি পেয়েছে। কেন? কারণ তারা ডিজাইন দিয়েছে, এক্সপিরিয়েন্স দিয়েছে, ইমোশন দিয়েছে। মানুষ শুধু ফোন কেনে না, মানুষ ফিলিং কেনে। আর এই প্রিন্সিপালই প্রতিটি রিচ মানুষ ফলো করে। তারা শুধু জিনিস বিক্রি করে না, তারা এক্সপিরিয়েন্স বিক্রি করে। গডও তাদেরই ব্লেস করেন যারা অন্যের জন্য ইউজফুল হয়ে ওঠে, কারণ ইউজফুলনেসই হলো ভ্যালুর সর্বোচ্চ রূপ। আপনি যদি মানুষের জীবনে ইজ, ক্ল্যারিটি কিংবা হ্যাপিনেস নিয়ে আসতে পারেন, তাহলে টাকা, রেসপেক্ট এবং অপরচুনিটি নিজে থেকেই আপনার দিকে আসবে। রিচ হওয়া শুধু স্কিলের খেলা নয়, এটা ভ্যালু ক্রিয়েট করার অভ্যেসের খেলা। তাই পরের বার কোনো কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যিই কারোর উপকার করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই কাজ আপনাকে শুধু টাকা নয়, লেগেসিও দেবে। কারণ মানি টেম্পোরারি, কিন্তু ভ্যালু সবসময় মাল্টিপ্লাই হয়। তাই এমন একজন মানুষ হন যে প্রত্যাশার থেকেও বেশি ভ্যালু দেয়। তাহলে সাকসেসের পিছনে আপনাকে আর কখনো দৌড়াতে হবে না। লাক প্রুফ হওয়া। যখন আপনার চিন্তা শক্তিশালী হয়ে যায়, তখন ভাগ্য আপনার নিয়ম মেনে চলে। কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ কেন বারবার জিতে যায়, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন? আর কিছু মানুষ বারবার হেরে যায় সুযোগ থাকা সত্ত্বেও, টাকা থাকা সত্ত্বেও, স্বপ্ন থাকা সত্ত্বেও। আসল পার্থক্য ভাগ্যে নয়, পার্থক্য হলো যোগ্যতা এবং কনসিস্টেন্সিতে। রিচ মানুষ নিজেদের জীবন এমনভাবে ডিজাইন করে যাতে লাক তাদের জন্য বোনাস হয়ে যায়, প্রয়োজনীয়তা নয়। এই মাইন্ডসেটকেই বলা হয় লাক প্রুফ মাইন্ডসেট। লাক প্রুফ মানুষরা একটা বিষয় গভীরভাবে বুঝে গেছে যে লাক ইজ নট আ প্ল্যান, ইটস আ রেজাল্ট। ভাগ্য তাদের দরজায় করা নাড়ে যারা প্রতিদিন নিজেরাই নতুন দরজা তৈরি করতে থাকে। পুয়ার মাইন্ডসেটের মানুষ বসে বসে বলে কিছুই হচ্ছে না, আর রিচ মাইন্ডসেটের মানুষ উঠে দাঁড়ায় এবং কিছু একটা করা শুরু করে, কারণ তারা জানে অ্যাকশনই হলো লাকের আরেক নাম। একবার একজন স্টিভ জবসকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি লাকি ছিলেন? তিনি হেসে বলেছিলেন, লাক তখনই তৈরি হয় যখন প্রেপারেশন আর অপরচুনিটি একে অপরের সঙ্গে দেখা করে। অর্থাৎ যারা প্রস্তুত থাকে, সুযোগ তাদের কাছেই আসে। অন্যরা সুযোগ সামনে পেলেও কনফিউজড হয়ে যায়। লাক প্রুফ হওয়ার মানে হলো এমন একজন মানুষ হওয়া যে সুযোগের অপেক্ষা করে না, বরং নিজেই সুযোগ তৈরি করে। সায়েন্স বলছে আমাদের ব্রেইন আনসার্টেনিটিকে ভয় পায়। এই কারণেই যখন কোনো কিছু আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আমরা সেটাকে লাক বলে দিই। কিন্তু বাস্তবে লাক হলো প্যাটার্ন রেকগনিশন প্লাস প্রেপারেশন প্লাস পেশেন্সের ফলাফল। আপনি যত বেশি চেষ্টা করবেন, লাকের প্রবাবিলিটি ততই বাড়বে। অর্থাৎ যে বেশি চেষ্টা করে সে পরিসংখ্যানগতভাবেই লাককে নিজের পক্ষে নিয়ে আসে। একটা পরিচিত কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্প দ্যামসেলভস। লাকি সে নয় যে ভাগ্যের কারণে জেতে, লাকি সে যে পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ায়। কারণ গডও তাদেরই এগিয়ে দেন যারা ব্যর্থতাকে শেষ নয়, প্রসেসের অংশ হিসাবে দেখে।
লাকপ্রুফ মানুষ ফেলিয়ার থেকে ফিউয়েল বের করে, তারপর সেই ফিউয়েল দিয়ে নিজের পরবর্তী পদক্ষেপকে আরও শক্তিশালী করে। একটা ছোট্ট গল্প শুনুন। জেকে নোলিংয়ের হ্যারি পটার প্রকাশ হওয়ার আগে 12 জন পাবলিশার তাকে রিজেক্ট করেছিলেন। যদি তিনি সেখানেই হাল ছেড়ে দিতেন, তাহলে পৃথিবী হয়তো হ্যারি পটারের জাদুর সঙ্গে কখনো পরিচিতই হতো না। কিন্তু তিনি একটা বিষয়ে বিশ্বাস করেছিলেন, আমি নিজের ডেস্টিনি নিজেই লিখতে পারি। আর এই মাইন্ডসেটই প্রায় সব সাকসেসফুল মানুষের মধ্যে দেখা যায়। তারা লাকের জন্য অপেক্ষা করে না, তারা নিজের ডিরেকশন পরিবর্তন করে। লাকপ্রুফ মানুষ জানে সবকিছু তাদের পক্ষে যাবে না, কিন্তু প্রতিটি ঘটনার ভেতরে কোনো না কোনো শিক্ষা অবশ্যই থাকবে। তারা অভিযোগ করে না, কারণ তারা জানে কমপ্লেনিং আকর্ষণ করে এক্সকিউসেস, আর লার্নিং আকর্ষণ করে অপরচুনিটিস। তারা প্রতিটি ফেলিয়ার থেকে একটা ফর্মুলা বের করে, প্রতিটি রিজেকশন থেকে একটা রিডিরেকশন খুঁজে বের করে, আর এটাই তাদের গেম চেঞ্জার হয়ে ওঠে। অনেক মানুষ বলে আমার ভাগ্য খারাপ, কিন্তু বাস্তবতা হলো ভাগ্য না, তাদের হ্যাবিট খারাপ। আপনি যদি দেরি করে ঘুমান, ঘন্টার পর ঘন্টা ফোনের সময় নষ্ট করেন, ফোকাসের বদলে ফ্যান্টাসিতে ডুবে থাকেন, তারপর বলেন লাক কাজ করছে না। তাহলে সমস্যাটা লাকে নয়, সমস্যাটা অ্যাকশনে। লাক প্রুফ মাইন্ডসেট বলে আমি আমার অ্যাকশনকে এত শক্তিশালী করে তুলব যাতে লাককে বাধ্য হয়ে আমার দরজায় আসতে হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে, যারা ফেলিয়ারের পরও পারসিস্টেন্স দেখায় তারা ভবিষ্যতে সাকসেস পাওয়ার সম্ভাবনায় অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকে, কারণ ইউনিভার্স কনসিস্টেন্সিকে লক্ষ্য করে। গডও তাদেরই ব্লেস করেন যারা নিজের ওপর বিশ্বাস রাখে, এক্সকিউজের ওপর নয়। লাক প্রুফ হওয়ার প্রথম ধাপ কন্ট্রোল হোয়াট ইউ ক্যান, দ্বিতীয় ধাপ লেট গো হোয়াট ইউ কান্ট, আর তৃতীয় ধাপ কিপ ওয়াকিং এনিওয়ে। কারণ অ্যাকশন থেকে এনার্জি তৈরি হয়, এনার্জি থেকে সিচুয়েশন পরিবর্তন হয়। লাক প্রুফ মানুষ জানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের লাকের বীজ বপন করে। একটা মজার বিষয় হলো, যখন আপনি নিজের গ্রোথ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যান, তখন লাকের আর সময়ই থাকে না আপনাকে থামানোর, কারণ লাকের শক্তি ঠিক ততটাই যতটা শক্তি আপনি তাকে দেন। লাক প্রুফ মানুষ লাককে শক্তি দেয় না, তারা শক্তি নিজের ভেতরে খুঁজে পায়। তারা জানে when you become the cause, results stop being random। তাই পরের বার কেউ যদি বলে আপনার ভাগ্য খুব ভালো, তাহলে হাসি মুখে বলবেন ভাগ্য না, আমার কনসিস্টেন্সি ভালো। কারণ লাক সবসময় সেই মানুষদের ভয় পায় যারা কখনো গিভ আপ করে না। আর যখন আপনি অ্যাকশন আর ফেথকে একসাথে মিলিয়ে ফেলেন, তখন আপনি এমন একটা ম্যাগনেট হয়ে যান যা লাককেও নিজের দিকে টেনে আনে। এমন একজন মানুষ হয়ে উঠুন যে লাকের জন্য অপেক্ষা করে না, কারণ আপনি নিজেই নিজের সাকসেসের কারণ হয়ে উঠেছেন। উপসংহার। বন্ধুরা, এই অডিও বুক সামারিতে আমরা শুধু বইয়ের কথা শুনিনি, আমরা গভীরভাবে বুঝেছি কিভাবে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই ডিজাইন করতে পারে। আমরা শিখেছি ভাগ্য অনেকটাই একটা ইলিউশন, আর আসল শক্তি লুকিয়ে আছে আপনার মাইন্ডসেট, হ্যাবিট আর স্কিলের মধ্যে। রিচ মানুষ লাকি নয়, তারা নিজেদের থটস, অ্যাকশনস আর স্ট্র্যাটেজিসকে লাক প্রুফ বানিয়ে ফেলেছে। আমরা দেখেছি টাকা আর সাকসেস কোনো চান্সের খেলা নয়, এগুলো আসে সচেতনভাবে তৈরি করা অভ্যাস, চিন্তা এবং সিদ্ধান্তের মাধ্যমে। আমরা শিখেছি মাইন্ড রিওয়ায়ার করা, হ্যাবিট আপগ্রেড করা, ভ্যালু ক্রিয়েট করা আর ছোট ছোট উইনকে কম্পাউন্ড করা, এসবই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল চাবিকাঠি। এখন আপনি জানেন লাক সির্ফ বোনাস, আসল জ্যাকপট লুকিয়ে আছে আপনার ডেইলি অ্যাকশনস আর চয়েসেসের মধ্যে। আপনি দেখেছেন হ্যাবিট লুপ, মাইন্ডসেট রিপ্রোগ্রামিং আর ভ্যালু ক্রিয়েশন শুধু থিওরি নয়, এগুলো সায়েন্স আর সাইকোলজির ওপর ভিত্তি করা এমন কিছু মেথড যেগুলো বাস্তবে প্রয়োগ করলে ফলাফল ধীরে ধীরে বদলাতে শুরু করে। আজ আপনি শুধু শুনছেন না, আপনি শিখছেন কিভাবে নিজের জীবনকে ধাপে ধাপে আপগ্রেড করা যায়। একটা বিষয় সবসময় মনে রাখবেন, অ্যাকশন ছাড়া নলেজ মূল্যহীন, আর অ্যাকশন ছাড়া নলেজের কোনো বাস্তব অর্থ নেই। এই অডিও বুক সামারিতে যে টুলস, মাইন্ডসেট আর স্ট্র্যাটেজিজ নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো যদি আপনি সত্যিই অ্যাপ্লাই করেন, তাহলে খুব দ্রুতই পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। আপনি লক্ষ্য করবেন নতুন নতুন অপরচুনিটি আপনার সামনে আসছে, আপনার ওয়েলথ ধীরে ধীরে বাড়ছে, আপনার কনফিডেন্স আরও শক্তিশালী হচ্ছে এবং আপনার ইনফ্লুয়েন্স
আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সবকিছু হয়তো একদিনে হবে না, কিন্তু ধারাবাহিকভাবে হবে, এবং সেই অগ্রগতি হবে থামানো কঠিন। এখন আমি আপনার কাছে একটা ছোট্ট অ্যাকশন চাই। যদি এই অডিওবুক সামারি আপনার ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এটা আপনার চিন্তার ধারণ বদলে দিয়েছে, তাহলে কমেন্টে শুধু লিখুন, এবার আমার পালা। মাত্র 3টে শব্দ, কিন্তু এই 3টে শব্দই প্রমাণ করবে যে আপনি নিজের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আর যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন এবং বুক বাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, যাতে ভবিষ্যতেও এমন আরও পাওয়ারফুল বুক সামারি, সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট আর সাকসেস মাইন্ডসেট সম্পর্কিত বিষয়বস্তু আপনার কাছে পৌঁছে যায়। সব সময় মনে রাখবেন, নলেজ তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটাকে অ্যাকশনে রূপ দেওয়া হয়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু শুনেই থেমে যাবেন, নাকি আজ থেকেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন? বন্ধুরা, আজকের এই অডিও বুক সামারি এখানেই শেষ। আমি আন্তরিকভাবে আশা করি এটি আপনার ভালো লেগেছে এবং আপনার চিন্তার জগতে নতুন একটা দৃষ্টিভঙ্গি যোগ করেছে। ভালো থাকুন, নিজে সুখে থাকুন, আপনার পরিবারকেও সুখে রাখুন, আর সব সময় মনে রাখবেন, এমন কিছু করে দেখান যাতে একদিন পৃথিবী আপনার মতো হতে চায়। ধন্যবাদ।